আজকে আমাদের সেশনের আজকে আমাদের সেশনের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু পরিচিত করানো যে হচ্ছে এক্সামে কোন কোন টপিক গুলা মেনলি আসে, এবং হচ্ছে আপনি কিভাবে সহজে খুব 5 গ্যারান্টিড মার্কস হচ্ছে ক্র্যাক করতে পারেন। তো এই সেশনের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে এই যে টপিক গুলা বলা, এগুলো থেকে মাস্ট প্রতি সেশনে কোয়েশ্চেন আসে। ইফ ইউ আর লাকি না, তখন দেখা যায় যে কোয়েশ্চেন দুইটা বা তিনটাও হতে পারে। তো আজকে আমার যে টপিকটা আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, আমার কাছে মনে হয় যে সবারই কম বেশি ধারণা আছে। তো আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে হচ্ছে যে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলা কিরকম টাইপের আসতে পারে এবং কিভাবে একটু ট্রিকি হয়ে কোয়েশ্চেন গুলো আসা ইউজুয়ালি পার্ট ওয়ানে, সেটা আমি আলোচনা করব। তো আমি সময় ক্ষেপণ না করে আমরা সেশনটি আজকে শুরু করছি। আমি স্লাইড শেয়ার দিচ্ছি, আই হোপ আপনারা সবাই স্ক্রিনে স্লাইড দেখতে পারেন কিনা কাইন্ডলি জানাবেন। স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। জি জি, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। ক্র্যাক পয়েন্ট ফর এমআরসিপি পার্ট ওয়ান, আনলক 5 গ্যারান্টিড মার্কস ইন ইউর রিয়েল এক্সাম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। হ্যাঁ, তো সবার ফার্স্টেই শুরু করছি আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এর ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে এই যে 6 A's আর মোস্ট ইম্পর্টেন্ট, দেখবেন যে এটা শুধুমাত্র এমআরসিপি পার্ট ওয়ান না, মানে মনে করেন আপনি ওয়ার্ডে একটা পেশেন্ট দেখলেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, তখনও হচ্ছে স্যার আপনাকে রাউন্ডে অবশ্যই এটা জিজ্ঞেস করবে। তো আপনি একটু মাথা থেকে পা পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন। সেগুলো কি? মাথা থেকে আসে আমরা অ্যান্টেরিয়র ইউভাইটিস থাকবে, লাংসে কি থাকবে? এপিকাল ফাইব্রোসিস থাকবে, রাইট? তারপর হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, এভি নোড ব্লক থাকবে। পায়ে কি থাকবে? একিলিস টেন্ডিনাইটিস। আর এক্সট্রা করে মনে রাখতে হবে অ্যামাইলোইডোসিস। এখন হচ্ছে আপনারা কি কেউ সেপ্টেম্বর ডায়েটে পরীক্ষা দিবেন কিনা? যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আমার ধারণা যে ইন দা মিন টাইম আপনারা সিলেবাসটা কমপ্লিট করে এখন রিভিশন করছেন। হ্যাঁ, আর হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিবেন, সাপোজ সেপ্টেম্বর ডায়েট অথবা হচ্ছে জানুয়ারি ডায়েটে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তো পাস্ট পেপার গুলো সলভ করেন অবশ্যই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা যে সেপ্টেম্বর ডায়েটে যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে হচ্ছে জানুয়ারি ডায়েটের পাস্ট পেপারটা হয়তো এভেলেবল থাকে, বাট মে ডায়েটেরটা হয়তো বা থাকে না, আমরা সেটা পাই না। তখন আপনি কি করবেন? রিকল গুলা দেখবেন। রিকল গুলা কি? রিকল গুলা হচ্ছে পরীক্ষা দিয়ে এসে যারা হচ্ছে এক লাইনের মধ্যে সিনারিওটা কি ছিল বলে, এবং সেটার হচ্ছে অ্যান্সার কি হবে সেটা দেখে। তো দেখা যায় 200টা কোয়েশ্চেনের মধ্যে রিকল গুলো একটু দেখার চেষ্টা করবেন। তো আপনি শুনে সারপ্রাইজ হবেন, আমরা এখানে আজকে সেশনটা অ্যারেঞ্জ করেছি যে 5 গ্যারান্টিড মার্কস এর, বাট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস থেকে মার্চ ডায়েট, মে ডায়েটে মোট দুটা থেকে তিনটা কোয়েশ্চেন এসেছে। তো কোন দুটো কোয়েশ্চেন এসেছে সেটা হচ্ছে আমি পরে আলোচনা করবো। আচ্ছা, এখন হচ্ছে এক্সট্রা ফাইন্ডিং আপনি কি পাবেন? এখানে তো সাবকন্ড্রাল ইরোশন এবং স্ক্লেরোসিস পাবেন, এবং স্কোয়ারিং অফ লাম্বার ভার্টিব্রা পাবেন, যেটা হচ্ছে ডেভিডসনেও আছে, এটা আমরা সবাই জানি। আর বলে রাখা ভালো, আমি যে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলা নিয়েছি আজকে, আমার ম্যাটেরিয়ালস গুলার আর মেইন সোর্স হচ্ছে হামাদ থেকে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হামাদ পড়তে হবে কিনা, হামাদ পড়া নেসেসারি কিনা, বা পাস করার জন্য হামাদ পড়া নেসেসারি কিনা। এখন কথা হচ্ছে হামাদ পড়তে পারলে ভালো। এখন যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে হচ্ছে হামাদ পড়লে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। এই ক্ষেত্রে আপনার প্রিপারেশন টাইমটা একটু বেশি, 6 থেকে 8 মাসের মতো সময় রাখতে হবে, হ্যাঁ, হাতে। তারপর হচ্ছে আপনি ডায়েট বুকিং দিয়ে পরীক্ষা দিলেন, আপনার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। আর যদি মনে করেন যে হামাদ ইজ টু লেন্দি, আপনি হচ্ছে পারছেন না, তাহলে সেক্ষেত্রে টেক্সট বুক হিসেবে আপনি মাকড়াবি পড়েন না, অথবা পাস মেডিসিনের যে টেক্সট বুকটা আছে সেটা পড়েন, তারপর পাস মেডিসিন সলভ করে পাস টেস্ট আর পাস পেপার সলভ করে পরীক্ষা দেন। সেক্ষেত্রে আপনার পাস ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এখন আসে আমরা হচ্ছে ডেফিনিশন। ডেফিনিশন আমরা সবাই জানি, একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ অফ দ্য স্পাইন এন্ড স্যাক্রোইলিয়াম জয়েন্ট। তো এখানে প্যাথোফিজিওলজিটা কি হবে? এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। তো এখানে হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স থাকে, এবং HLA-B27টা পজিটিভ হয়। তো এখান থেকেও নিশ্চয়ই পাস মেডিসিন কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনারা নিশ্চয়ই পেয়েছেন এরকম অনেক কোয়েশ্চেন যেটার অ্যান্সার হচ্ছে HLA-B27। আর এপিডেমিওলজি কি? এখানে হচ্ছে ইয়াঙ্গার আর মেল, স্পেশালি মেল ফিমেল সেক্স রেশিওটা হবে 3:1। মেল বা ফিমেল থাকতে পারে, সিনারিওটা থাকে যে ইয়াং এজের কোনো পেশেন্ট, লাইক হচ্ছে 20 to 40 ইয়ার্স এর মতো একটা পেশেন্ট থাকে। তো আজকে আমার আমাদের এই দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যদি কোনো কিছুই না পড়তে পারেন, যদি আপনার হাতে সময় থাকে, মানে একটা মানে এত কিছু জিনিস মাথার মধ্যে নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে অনেক বেশি টাফ। হ্যাঁ, এটা আমরা বুঝি, কিন্তু আপনার বুঝতে হবে যে পরীক্ষায় কি কি আসে, হ্যাঁ। তো
তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি সময় থাকে, আপনার মনে করেন পাস্ট মেডিসিন পাস্ট টেস্ট পড়া শেষ, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের রেড লাইন গুলো just দেখে যেতে পারেন। তো আজকে আমার হচ্ছে আপনাদেরকে একটু পরিচিত করানো যে আমাদের রেড লাইন গুলো বেশি ইম্পর্টেন্ট, এবং কোয়েশ্চেন গুলো যে এখান থেকে আসে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব। ওকে, ফিচার কি থাকবে, এই যে বক্সটা ইম্পর্টেন্ট, মানে বক্স জাতীয় জিনিসপত্র বা হচ্ছে একটু রেড লেখাগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো টিপিক্যালি ইয়াং মেন who presents with low back pain and stiffness of insidious onset হবে। ওকে, দেন আর্টিকুলার ম্যানিফেস্টেশন কি হবে, অবভিয়াসলি তার হচ্ছে যে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন থাকবে, মোস্ট কমন প্রেজেন্টিং একটা সিমটম থাকবে, এবং সে মর্নিং তো স্টিফনেস থাকবে। স্টিফনেস দেখা যাচ্ছে 13 ইয়ার্স ওর মোর থাকছে। অনেক সময় দেখা যাবে সিনিয়র থেকে বুঝতে পারেন এটা কি আরে, নাকি এটা অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস, নাকি এটা পলিমায়ালজিয়া রিউমেটিকা, এটা কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, তো তখন পলিমায়ালজিয়া রিউমেটিকাতে আপনি দেখবেন যদি ডিফারেন্সিয়েট করতে হয় বা হচ্ছে আপনার অপশন গুলোতে যদি আসে পলিমায়ালজিয়া রিউমেটিকাকে আমরা ডিফারেন্সিয়েট করবো এইভাবে, আর যে হচ্ছে স্টিফনেস কথাটা থাকবে, পেইন থাকবে না, স্টিফনেস কথাটা থাকবে, এবং শোল্ডার গার্ডেল বলবে, সে হচ্ছে মানে স্টিফনেস এর কথা বলবে, কিন্তু এত মিনিট ধরে বলবে না, যে মর্নিং স্টিফনেস স্পেশালি উল্লেখ করে দিবে না। এবং সিনারিতে নিশ্চয়ই এটা লেখা থাকবে না যে ইউজুয়ালি ওয়ার্কস ইন দ্য মর্নিং এন্ড ইমপ্রুভস উইথ এক্সারসাইজ, এক্সারসাইজে ভালো হবে, এটা কিন্তু পলিমার্জার রিউমেটিকার কোনো ফিচার না। ওকে, দেন টেন্ডারনেস থাকতে পারে, স্যাক্রাইলার জয়েন্টে আমরা হচ্ছে টেন্ডারনেস পাবো। আর অবশ্যই স্পাইনের মোবিলিটি কমে যাবে এবং রিডিউস ল্যাটারাল ফ্লেকশন, এখানে ল্যাটারাল ফ্লেকশন কথাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফরওয়ার্ড ফ্লেকশন কমে যায়, যেটা আমরা হচ্ছে পজিটিভ সোবার টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি। এবং আর কি কি পাবো, এখানে হচ্ছে এক্সেন্চুয়েটেড থোরাসিক কাইফোসিস পাই, আর লস অফ লাম্বার লর্ডোসিস, মানে তার যে স্ট্রাকচারটা আছে মানে মেইনলি, তো এখানে হচ্ছে স্পাইনে যেহেতু মানে হচ্ছে আপনার সিন্ডাসমোফাইড ফর্মেশন হয়ে যায় এবং হচ্ছে ব্যাম্বু স্পাইন হয়ে যায়, তাই অবশ্যই তার হচ্ছে ফ্লেক্সিবিলিটিটা আগের মতো থাকবে না। ফ্লেকশন বলেন বা কাইফোসিস ইজ বলেন বা হচ্ছে লস অফ লাম্বার লর্ডোসিস হবে। আর যদি এক্সট্রা স্পাইনাল জয়েন্ট পেইন থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মানে এখন আপনি হচ্ছে এক্সিয়াল জয়েন্ট গুলো না, তখন আপনি অন্যান্য কিছু চিন্তা করবেন, যে আমরা যেমন একটা মেথোট্রিক্সার স্টার্ট করবো কিনা বা সালফাসালাজিন স্টার্ট করবো কিনা, কোয়েশ্চেন গুলো কিন্তু সেভাবেও আসে। যদি এক্সিয়াল যদি ইনভলভমেন্ট থাকে, তাহলে মেথোট্রিক্সার বা সালফাসালাজিন দিয়ে কোনো লাভ নাই, এটা কাজই করবে না। হ্যাঁ, আমরা তো ফার্স্ট লাইন আমি আসবো, তাও একটু আগে থেকে ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে এশিয়াল জয়েন্টে ইনভলভমেন্ট থাকতে পারে, বাট যদি পেরিফেরাল কোনো আর্থ্রাইটিস থাকতে পারে না, যে পেরিফেরাল আর্থ্রাইটিসটা মোর কমন, 25% মোর কমন ইন হচ্ছে ফিমেল। এছাড়া কি কি থাকতে পারে, লাইক হচ্ছে হাতে হাতে তো ডেকট্রাইলাইটিস থাকতেই পারে। ডেকট্রাইলাইটিস দিয়ে আপনাকে কনফিউজ করা ট্রাই করবে হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিসের সাথে, তো তখন হচ্ছে ডিফারেন্সিয়েটেড পয়েন্ট গুলো দিয়ে আমাদেরকে হচ্ছে এটাকে এক্সক্লুড করতে হবে। হ্যাঁ, আর এনথোসাইটিস থাকতে পারে, ইনফ্লামেটরি এনথোসাইটিস থাকতে পারে। এবং এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ঠিক আছে। আর মেয়ে ডায়েটে এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, যে হচ্ছে আপনার অ্যাঙ্কাইলোসিং স্পন্ডালাইটিস এর একটা পেশেন্ট, তার হচ্ছে আর্লি ডায়াস্ট্রলে একটা মারমার নিয়ে আসে, মানে কোয়েশ্চেনটা এভাবে করা হয়েছে যে একটা মারমার ডিটেক্ট করা হয়েছে তার, এবং এটা আর্লি ডায়াস্ট্রলিক মারমার। তো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? তো আমরা কি জানি যে এআর এর অ্যাওর্টিক রুট ইনফ্লামেশন হয়ে তখন দেখা যায় অ্যাওর্টিক রিগার্জিটেশন হয়। তো এটা হচ্ছে মে ডায়েটের কোয়েশ্চেন, আপনি যখন পাস্ট পেপার সলভ করতে যাবেন, যদি পাস্ট পেপার না থাকে, তাহলে সেক্ষেত্রে যখন রিকলস গুলো দেখতে যাবেন, তখন দেখবেন যে এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছে মে ডায়েটে। আচ্ছা, এরপর দেখেন কি থাকবে, অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস তো থাকবেই, মানে হচ্ছে একদম চোখ চোখ থেকে আসি, ফ্যাটিক আচ্ছা থাকলো ভালো কথা। তো এখানে হচ্ছে রেস্ট্রিকটিভ পালমোনারি ডিজিজ থাকে, তো এখানে কি হবে, একটা রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে কি হয়, এখানে চেস্টের এক্সপ্যান্সিবিলিটিটা কম হবে। তো দেখা যাবে যে লাংস এর রেস্ট্রিকটিভ পিকচার দিয়ে, মানে হচ্ছে 0.7 এর বেশি, এপি1 এফবি রেশিও হচ্ছে 0.7 এর বেশি দিয়ে একটা কোয়েশ্চেন হয়তো বা চলে আসতে পারে এরকম। তারপর হচ্ছে এখানে জিআইটি সিমটমস থাকতে পারে। ডেভিসনের একটা বক্স আছে, আপনারা পড়েছেন কিনা, যে এখানে যে সাথে যে এক্সট্রা আর্টিকুলার যে কিছু ম্যানিফেস্টেশন থাকে, ওখানে কিন্তু আইবিডির কথা লেখা আছে। তো আইবিডি থেকেও হচ্ছে জানুয়ারি ডায়েটে একটা কোয়েশ্চেন এসেছিল এরকম, যে ডায়রিয়া উইথ ব্লাড, তো তাহলে হচ্ছে মানে এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন দিয়ে এরকম টাইপের একটা কোয়েশ্চেন এসেছে। এবং সবার লাস্টে দেখেন কি আছে, অ্যাওর্টিক রুট ইনফ্লামেশন, যেটা বললাম যে আর্লি ডায়াস্টলিক মারমার দিয়ে একটা কোয়েশ্চেন আসে, এবং এভি ব্লক কন্ডাকশন ব্লকের একটা সিনারিওতে দেখা যাবে যে ডায়াগনোসিস কি জানতে চাচ্ছে, এরকম কোয়েশ্চেন হতে পারে কিন্তু। এবং সবার লাস্টে হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি। এই কথাটা মনে রাখবেন এই জন্য, কারণ হচ্ছে আমরা একটা কোয়েশ্চেন দেখবো এরকম, আইজিএ নেফ্রোপ্যাথি উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, এখন আসেন যে হচ্ছে অ্যাঙ্কাইলোসিং স্পন্ডিলাইটিস এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা কি। এই বক্স গুলো যেগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে লোয়ার ব্যাক পেইন থাকবে ফর মোর দেন 3 মান্থস ইন পেশেন্ট, এবং যার বয়স হচ্ছে 45 ইয়ার্স এর কম থাকবে, অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোইং থাকবে, স্যাক্রোআইলেটিস কনফার্ম থাকবে অন এক্সরে অথবা এমআরআই থাকবে, গ্রেটার ইকুয়াল ওয়ান টিপিক্যাল ক্লিনিক্যাল অর ল্যাবরেটরি ফাইন্ডিং, এবং পজিটিভ এইচএলএ
B27 testing and better equal to typical clinical or laboratory findings. আচ্ছা, এখানে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা কিভাবে করছি তাহলে? একটা আপনি সিনারিওতে সর্বপ্রথম দেখবেন 20 থেকে 40 ইয়ার্স এর মধ্যে একটা পেশেন্ট আছে যার হচ্ছে লো ব্যাক পেইনটা বা মর্নিং স্টিফনেস এর কথা বলবে মোর দেন 3 মান্থস এর মতো, এবং যদি এক্সরে বা এমআরআই ফাইন্ডিং আমরা পেয়ে যাই তো তাহলে জাস্ট একটা ক্লিনিক্যাল ফিচারই যথেষ্ট, একটা অথবা তার থেকে বেশি। আর যদি HLA-B27 থাকে তাহলে সেটা পজিটিভ হওয়ার জন্য দুইটা বা তার থেকে বেশি ক্লিনিক্যাল বা ল্যাবরেটরি ফাইন্ডিংস আমাদের লাগবে। ওকে, নাও ইনভেস্টিগেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন আমরা সবাই জানি যে আমরা স্যাক্রোআইলিয়াক জয়েন্টে কি দেখি, মানে স্যাক্রোআইলাইটিস থাকে। স্যাক্রোআইলাইটিস এর একদম হচ্ছে 4টা স্টেজ থাকে। তো 4টা স্টেজ আজকে আমি আপনাদেরকে বলছি না, কোশ্চেন গুলো আসলে এভাবে আসে না, আসবে হয়তো মানে স্টেজ 4-এ গিয়ে কি হয়, ফিউশন অফ দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট হয়ে যায়, একদম ফিউশন হয়ে যাবে। এটা হয়তো আপনাদেরকে দিতে পারে, যেটা হচ্ছে গ্রেড 4। তো স্যাক্রোআইলাইটিস যদি থাকে তাহলে সেক্ষেত্রে দিস ইজ সাজেস্টিভ অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। আর কি হবে, যেহেতু ইনফ্লামেশন একটা প্রসেস, তো তাহলে এখানে অবশ্যই ইএসআর সিআরপি উইল বি রেইজড। আমরা মার্কার গুলো আমরা যখন কোয়েশ্চেনে পড়বো তখন আমরা দেখবো যে মার্কার গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে সিআরপি বাড়ছে কিনা বা ইএসআর বাড়ছে কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবং HLA-B27 টেস্টিংটা আমরা করতে পারি, বাট পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু আসলে খুব সিগনিফিকেন্ট কোনো টেস্ট না। এটা 90% কেসেসেই তো আপনার পজিটিভ আসবে, এবং 10% কেসেসেও দেখা যায় নর্মাল পেশেন্টের জন্য কিন্তু পজিটিভ আসে। তো যদি আপনার পরীক্ষার সময় একটা কোয়েশ্চেন আসে এরকম যে আপনি কিভাবে কনফার্ম করবেন, তাহলে ডায়াগনোসিস আপনার হয়তো বা এক্সরে হবে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা ইনিশিয়াল ইনভেস্টিগেশন। দেন যদি হচ্ছে এক্সরেটা যদি সাজেস্টিভ না আসে তখন সেই ক্ষেত্রে আমরা একদম কনফার্ম হওয়ার জন্য এমআরআই করব, নট HLA-B27। এটা পজিটিভ আসে 90% কেসে পজিটিভ আসবে, আপনার আমারও দেখা যাবে যে 10% অফ নর্মাল পেশেন্টেরও কিন্তু পজিটিভ আসতে পারে। তো এটা কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে বা কনফার্মেটরি ডায়াগনস্টিকের মধ্যে পড়বে না। এছাড়া ককেশিয়ান, জাপানিজ, চাইনিজ, মেডিটারেনিয়ান এগুলোর ক্ষেত্রে HLA-B 2705, 2704, 2702 এগুলো থেকে পাস টেস্টে ইউজুয়ালি কোয়েশ্চেন আসে, বাট এগুলো না মনে রাখলেও সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে অটো অ্যান্টিবডিটা ইম্পর্টেন্ট। যখন আপনি একটা কোয়েশ্চেন মনে করেন মিলানোর চেষ্টা করছেন, হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না এটা কি হচ্ছে আহ আর এর মতো লাগছে, বা কোয়েশ্চেন একটু থাকে না, কিছু কিছু কোয়েশ্চেন এরকম থাকবে কিন্তু যে হচ্ছে একটু কনফিউজিং থাকবে, বা হচ্ছে দুইটা অপশনের মধ্যে অনেক বেশি কনফিউশন হচ্ছে। তো তখন আপনি কি করবেন, তখন আপনি অটো অ্যান্টিবডির দিকে তাকাবেন। তো অ্যানা এবং রিমোটেড ফ্যাক্টর দুইটাই কিন্তু এখানে মাস্ট নেগেটিভ হবেই, মানে এটা কোনো ছাড় নাই, মাস্ট নেগেটিভ হবে। যদি এটা নেগেটিভ হয় তাহলে আপনি এস কে আর ডিডি থেকে এক্সক্লুড করে দিবেন। ওকে, নাও আসেন হচ্ছে আপনার রেডিওগ্রাফ। হ্যাঁ, রেডিওগ্রাফের মধ্যে প্লেন এক্সরে অফ স্যাক্রোইলিয়াক জয়েন্ট ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন ইন এস্টাবলিশিং দ্য ডায়াগনোসিস। তো যতগুলো আমরা কোয়েশ্চেন দেখবো, যদি হচ্ছে আপনাকে বলে মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন বা ইনিশিয়াল ইনভেস্টিগেশন, তাহলে অ্যান্সার হবে আপনার প্লেন এক্সরে অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখানে কিছু আর্লি কিছু ফাইন্ডিং আছে এবং কিছু লেট কিছু ফাইন্ডিং আছে। তো স্যাক্রোইলাইটিস তো হবে, যেটা বললাম, সাবকন্ড্রাল ইরোশন এবং স্ক্লেরোসিস থাকবে, এবং স্কোয়ারিং অফ দ্য লাম্বার ভার্টিব্রা থাকবে। লেটার ভার্টিব্রাল গুলো ফিউশন হয়ে দেখা যাবে ব্যাম্বু স্পাইন হবে। তো এই কথাটা একটু ইম্পর্টেন্ট, যে লেট এবং আনকমন, হোয়াট ইজ দ্য আর্লিয়েস্ট ম্যানিফেস্টেশন বা হোয়াট ইজ দ্য লেট ম্যানিফেস্টেশন, এরকম করে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে ব্যাম্বু স্পাইন মনে রাখতে হবে, এটা কিন্তু একটা লেট ম্যানিফেস্টেশন। ব্যাম্বু স্পাইন কি, ভার্টিব্রাল সবগুলো ফিউশন হয়ে সবার লাস্টে স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা হয়ে এটা ব্যাম্বু স্পাইন অ্যাপিয়ারেন্সটা ধারণ করবে। ওকে, নাও হচ্ছে সিনডাসমোফাইট। সিনডাসমোফাইট এবং অস্টিওফাইটের একটা পার্থক্য আছে, এটা আপনাদেরকে একটু দেখে যেতে হবে। সিনডাসমোফাইট বা অস্টিওফাইটের আপনার ডেসক্রিপশন দিয়ে আপনাদেরকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে এটা কি অস্টিও আর্থ্রাইটিস নাকি এটা অ্যাঙ্কাইলোসিস স্পন্ডালাইটিস। তো সিনডাসমোফাইট জিনিসটা কি হয়, এটা হচ্ছে অসিফিকেশন অফ দ্য আউটার ফাইবার অফ অ্যানুলাস ফাইব্রোসাস থেকে হয়, যেটা লাস্টে গিয়ে একটা ট্রাম লাইন অ্যাপিয়ারেন্স নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে। এটা কি, এটা সিনডেসমোফাইট যে গ্রোথ গুলো আছে, মানে সিনডেসমোফাইট তো ভার্টিব্রাল, মানে প্রতিটা ভার্টিব্রা থেকে দেখা যাচ্ছে সিনডেসমোফাইট গুলো গ্রো করছে, করার পর এগুলো সবগুলো মিলেই এগুলো অসিফিকেশন হয়ে একটা ট্রাম লাইনের মতো একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। আর হচ্ছে এই কথাটা ইম্পর্টেন্ট যে হচ্ছে সিনডেসমোফাইট গ্রো হচ্ছে ভার্টিক্যালি, অপোজিট সিনডেসমোফাইট উইচ আচ্ছা, আহ এটা হচ্ছে অস্টিওফাইট হবে, এখানে কথাটা একটু ভুল আছে, যে অ্যাজ অপোজ টু অস্টিওফাইট হবে, যেটা হচ্ছে হরাইজন্টালি গ্রো করে। আর চেস্ট এক্সরেটা ইম্পর্টেন্ট, এপিকাল ফাইব্রোসিস, এই যে 6টা এ কেন মনে রাখা, কারণ এই ম্যানিফেস্টেশন গুলো দিই আপনার লাং ম্যানিফেস্টেশন কি হবে। আচ্ছা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসে কেউ একজন বলবেন আপার জোন ফাইব্রোসিস হয় নাকি লোয়ার জোন ফাইব্রোসিস হয়, প্লিজ কেউ একজন আনমিউট করে বলেন।
হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিসে হচ্ছে আপার জোন হচ্ছে ফাইব্রোসিস হয়, বাকি সবগুলো রিউমাটোলজিক্যাল আর এ বলেন বা অন্য কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজে হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস হয়। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন পরে এই বক্সটা ইম্পর্টেন্ট, যে সিন্ডেসমোফাইটটা হচ্ছে কোথায় গ্রো করে ভার্টিক্যালি, এবং হচ্ছে অস্টিওফাইট কোথায় গ্রো করে, এটা করে হচ্ছে হরাইজন্টালি। ওকে। তো এখন হচ্ছে এই বক্সটা হচ্ছে আপনাদের যদি পাস মেডিসিনে মোস্ট প্রবাবলি এই বক্সটা নেই। হ্যাঁ। তো এই জন্য হচ্ছে এই বক্স বলেন বা একটু রেড লেখাগুলা বলেন, এগুলো হচ্ছে হামার থেকে পড়তে পারলে ভালো, সেক্ষেত্রে আপনার মার্কস অনেক বেশি পাবেন। ওকে। তো সিনডেসমোফাইটের মেইন জিনিসটা হচ্ছে অসিফিকেশন অফ দ্য আউটার ফাইবার অফ দ্য অ্যানুলাস ফাইব্রোসাস, যেটা বললাম। আর অস্টিওফাইট হচ্ছে লিপিং অফ দ্য ভার্টিব্রাল বডিজ হবে। আর যেটা বললাম সিনডেসমোফাইটে কি হবে, যে এখানে হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ হবে, আর অস্টিওফাইটে হচ্ছে হরাইজন্টাল গ্রোথ হবে। আর ইটিওলজিকে আমরা তো জানি সিনডেসমোফাইট অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে পাওয়া যায়, আর এখানে অস্টিওফাইটটা হচ্ছে ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ। আর এখানে ডিশ দিয়েছে, ডিফিউজ ইডিওপ্যাথিক স্কেলেটাল হাইপার অস্টিওসিস। ওকে। আচ্ছা, আপনাদের ইমেজিং আসে না, ইমেজিং লাগে হচ্ছে পার্ট 2 তে, কিন্তু এখানে আমি দুইটা ইমেজিং এনেছি আপনাদের বোঝার সুবিধার কারণে। হ্যাঁ, তো এখানে ফার্স্ট ইমেজটা দেখতে পাচ্ছেন যে একটা 40-year-old মেলের একটা ইমেজ দেওয়া হচ্ছে, এখানে ব্যাম্বু স্পাইন হয়ে গেছে বোঝা যাচ্ছে, এবং মিড লাইন দিয়ে একটা হচ্ছে অসিফিকেশনের মতো, এটাকে বলা হচ্ছে ড্যাগার সাইন। হ্যাঁ। এটা কেন, কারণ হচ্ছে এই যে অসিফিকেশন অফ দা সুপ্রাস্পাইনাস এবং ইনফ্রাস্পাইনাস লিগামেন্ট আর অসিফিকেশন হয়ে এরকম একটা হোয়াইট কালারের ড্যাগার সাইন ফর্ম করেছে। আচ্ছা, এবার আসেন রাইট সাইডে, যে আপনাদের যে রাইট সাইডে যে এক্সট্রাটা আছে, এটা হচ্ছে আপনার স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা হয়ে গেছে এবং সিলিন্ডার গুলো দেখা যাচ্ছে। এটার জন্য মেইনলি হচ্ছে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। ওকে। নাও হচ্ছে আমরা চলে যাচ্ছি ইনভেস্টিগেশন। এমআরআই হচ্ছে মোর সেন্সিটিভ। এখন কোয়েশ্চেন গুলো কিরকম আপনার বুঝতে হবে, যে কোয়েশ্চেনে আসলে পরীক্ষার কোয়েশ্চেনে কি চেয়েছে। হ্যাঁ। এখন যদি এটা চাই যে মোর সেন্সিটিভ, দেন এক্সট্রা যদি থাকে বেস্ট মেথড ফর আর্লি ডিটেকশন। তো এখানে হচ্ছে আমরা কি কি পাবো, এমআরআই হচ্ছে দিয়ে খুব ভালো মতো বোঝা যায়, মানে ছোট থেকে ছোট ফাইন্ডিং ও খুব ভালো মতো বোঝা যায়। তো আর্লিয়েস্ট চেঞ্জ যদি বলে, আর্লিয়েস্ট চেঞ্জটা কিন্তু রেড মার্ক করা, তাহলে বোন ম্যারো এডেমা ইজ দা হচ্ছে আর্লিয়েস্ট চেঞ্জ হিয়ার। হ্যাঁ। আর হচ্ছে কি পাবো আমরা, স্কোয়ারিং অফ দা ভার্টিব্রা, তারপর হচ্ছে ইরোশন অফ দা অ্যাপোফাইসিয়াল জয়েন্ট এবং অবলিটারেশন অফ স্যাক্রোইলিয়ার জয়েন্ট পাবো। এবং হচ্ছে স্পাইরোমেট্রি করে দেখতে পারি। স্পাইরোমেট্রি আমরা কেন করে দেখবো, যেটা কি অবস্ট্রাকটিভ পিকচার নাকি রেস্ট্রিকটিভ লাং ডিফেক্ট। তো এখন কি জানি, এফইবি1 এফভিসি রেশিও যদি 0.7 এর বেশি হয়, তাহলে সেটা তো অবশ্যই রেস্ট্রিকটিভ লাং ডিফেক্ট থাকবে। তো এরকম দিয়েও সিনারিওতে এরকম দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো তখন হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস বা মনে করেন আপার জোন ফাইব্রোসিস দিয়ে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস দিয়ে একটা সিনারিও করলো, তো এটার অ্যান্সার হলো এপিকাল ফাইব্রোসিস আর কি। এরকম করে কোয়েশ্চেন হতে পারে। ট্রিটমেন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা দেখতে হবে যে নন ফার্মাকোলজিক্যাল, সবার ফার্স্টে যদি পেশেন্টের সবকিছু ভালো থাকে, মনে করেন সব প্যারামিটার ভালো থাকে বা খুব বেশি পেইন থাকে না, আপনি বুঝতে পারছেন সেটা, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এক্সারসাইজ করতে বলবেন, লাইক হচ্ছে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ সে করবে, লাইক হচ্ছে সুইমিং করবে এবং ফিজিওথেরাপি করবে, দিবে। আর যদি ফার্মাকোলজিক্যাল থেরাপি আসে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট লাইনিং হচ্ছে এনএসআই, নট প্যারাসিটামল। হ্যাঁ। প্যারাসিটামল অস্টিও আর্থ্রাইটিস আমরা ইউজ করলেও দেখা যায় এখানে হচ্ছে ফার্স্ট লাইন হচ্ছে এনএসআইডি হবে। সেকেন্ড লাইন কি, সাপোজ, আচ্ছা, এখন বলে রাখা ভালো, মে ডায়েটে এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, যে একটা পেশেন্ট আসছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এর একটা পেশেন্ট, এখন তার হচ্ছে এনএসআইড ফার্স্ট লাইন এনএসআইড কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড লাইন কি দিবেন? কোয়েশ্চেনটা নিশ্চয়ই এত সোজা টাইপের একদম হচ্ছে এরকম চায় না, কোয়েশ্চেনটা একটু থাকে গিয়ে কি, যে পরীক্ষা দিয়ে এসে এক্সামিনাররা যখন কোয়েশ্চেন গুলো আমাদেরকে বলে বা সেগুলো থেকে কিন্তু পাস পেপারটা রেডি করা হয়, হুবহু কিন্তু একদম এক্সামের কোয়েশ্চেনের মতো থাকে না, একটু মডারেশন কিন্তু থাকে। তো এটার অ্যান্সার ছিল কি, সেকেন্ড লাইন আমরা কি স্টার্ট করবো, অপশন ছিল অ্যাডালি মুভমেন্ট, তো অ্যাডালি মুভমেন্ট উইল বি দ্য অ্যান্সার, এবং ইটার নার্সেরটা আমরা দিতে পারি। আচ্ছা, এখন আসেন, আমার হচ্ছে আজকের টপিকটা আমি খুব র্যাপিডলি বলেছি সময় স্বল্পতার কারণে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আর চলেন আমরা কিছু কোয়েশ্চেন দেখি। এখন হচ্ছে আমি এটা জানি খুব ভালো মতোই যে এক্সামিনাররা সর্বোচ্চ পাস মেডিসিন দিয়ে শুরু করে, এবং পাস মেডিসিন দেখা যায় 2 বার 3 বার করে আমরা পড়ে থাকি ইউজুয়ালি। কিন্তু আমার হচ্ছে আজকের মেইন পারপাসটা হচ্ছে আপনাদেরকে একটু টুইস্টেড টাইপের কি কি কোয়েশ্চেন আসতে পারে, বা কিছু একটু ঘুরিয়ে পেঁচিয়ে যদি কোয়েশ্চেন আসলে আপনি যাতে অবশ্যই ওই একটা কোয়েশ্চেন অথবা দুইটা কোয়েশ্চেন পান, এবং সেই ক্ষেত্রে ইউ ক্যান ক্র্যাক 5 গ্যারান্টিড মার্কস অথবা 10 গ্যারান্টিড মার্কস। তো সেই ক্ষেত্রে আমি রিসেন্ট মে ডায়েটের রিকল গুলা দেখেছি, রিকল গুলা থেকে এই দুইটা কোয়েশ্চেন এসেছে। আর আর কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমি হচ্ছে সবগুলো পাস্ট টেস্ট থেকে নিয়েছি। পাস্ট টেস্ট যখন আপনারা সলভ করবেন তখন দেখতে পারেন।
আর বলে রাখা ভালো, আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে হচ্ছে কোয়েশ্চেন কি টাইপের আসে। আমি আগেই বলে রাখি, কোয়েশ্চেন প্যাটার্ন হ্যাজ চেঞ্জ নাও। এখন আসলে 2020 বা 21 সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের দেখা যায় কোয়েশ্চেন গুলো একটু বড় বড় আসতো। বাট এখন হচ্ছে আরসিপি তার কোয়েশ্চেন প্যাটার্নই চেঞ্জ করে ফেলেছে। এখন দেখা যায় যে এত বড় বড় কোয়েশ্চেন ইউজুয়ালি আসে না। হ্যাঁ, দেখা যায় যে 2 বা 3 লাইনের কোয়েশ্চেন হয় এবং ক্লু একটু কম দেওয়া থাকে। এবং দেখা যায় যে 5টা অপশনের মধ্যে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয়। যে 5টা অপশনের মধ্যে দেখা যায় 2টা বা 3টা অপশনে অনেক বেশি কনফিউশন ক্রিয়েট হয়। তখন আমাদের যেটা করণীয়, আমরা অবশ্যই পড়ে যাই, সবার তো কনসেপচুয়াল একটা নলেজ থাকে। তখন হচ্ছে 2টা ডিডি আমাদের খুব ভালো মতো চিন্তা করে তারপর ডিডি এক্সক্লুশন মেথডে আমাদেরকে যেতে হবে, আর হচ্ছে রাইট অ্যান্সারটা চুজ করতে হবে। ওকে। আর হচ্ছে কোয়েশ্চেন গুলা কি টাইপের আসে, আপনি হচ্ছে থিওরি পড়েন পাস মেডিসিন থেকে, কোনো সমস্যা নাই। পাস টেস্টের ডিফিকাল্টি একটু বেশি। আপনার মেইন কোয়েশ্চেন গুলা, মেইন অরিজিনাল পরীক্ষার কোয়েশ্চেন গুলা হবে ইজ মোর লাইক আরসিপি স্যাম্পল, যে কোয়েশ্চেন গুলা থাকে সেগুলোর মতো। তো আমার রিকোয়েস্ট থাকবে, আরসিপি হয়তো 7 দিন আগে, প্রতি ডায়েটের 7 দিন আগে হচ্ছে কিছু কোয়েশ্চেন রিলিজ করে, 195টা বা 196টার মতো কোয়েশ্চেন থাকে, সেগুলো আপনি অবশ্যই সলভ করে যাবেন। এবং হচ্ছে যদি আপনার লাক ভালো থাকে, দেখা যাবে ওখানে 196টা থেকে হয়তো বা দেখা যাবে 2-3টা কোয়েশ্চেন আপনি কমন পেতেও পারেন, বা লাক ভালো থাকলে 4-5টা কোয়েশ্চেনও কমন পেতে পারেন। ওকে। আচ্ছা, আমি তাহলে পাস্ট টেস্টের একটা কোয়েশ্চেন পড়ছি এরকম: The 25-year-old salesman complains he has had morning back pain and stiffness for the last 3 years. His GP has told him to take NSAIDs. He also complains of intermittent red and itchy eyes, arthralgia of his knees and elbows. He has severe limitation of both forward and lateral flexion of his spine. He has raised ESR, but the other blood tests results are normal. A radiograph of the lumbar spine has been taken. What is the most likely radiographic finding? তো এটা 5টার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বনি মেটস আছে দেওয়া, এক্সটেন্সিভ অস্টিওফাইট ফর্মেশন, অবশ্যই এটা হবে না। রাগার জার্সি স্পাইন হবে না, ট্রাম লাইন অ্যাপিয়ারেন্স এবং ওয়েজ ফ্র্যাকচার অফ দ্য ভার্টিব্রা। তো আমরা তো একটু আগে পড়েছি যে ট্রাম লাইন অ্যাপিয়ারেন্স হয় যে হচ্ছে অসিফিকেশন of the interspinous and supraspinous ligamental ossification এর মাধ্যমে ট্রাম লাইন অ্যাপিয়ারেন্সটা হয় axial joint এ। তো that will be the answer. ওকে। নাও হচ্ছে সেকেন্ড কোয়েশনে যাচ্ছি। সেকেন্ড কোয়েশনে দেওয়া আছে আপনার 21-year-old man presents with episodic pain in the buttocks, low back pain, and stiffness that is worst in the morning. A lateral X-ray of his lower spine shows burning of the upper and lower vertebral rings at the thoracolumbar joint. He is found to be HLA-B27 positive. Given his likely diagnosis, what would be the most appropriate treatment? তো দেখেন, আমরা হচ্ছে এখানে একটা মর্নিং স্টিফনেস এর একটা ব্যাপার আছে, তারপর HLA-B27 আপনার পজিটিভ আছে, তারপর হচ্ছে লো ব্যাক পেইন যেটা বাটকে রেডিয়েট করছে, তো ইট ইজ মোর সাজেস্টিভ এবং তার বয়সও কম। তো সেই ক্ষেত্রে তো আমরা অ্যাঙ্কাইলোসিস স্পন্ডাইলিটিস চিন্তা করবো, এবং এখানে সবগুলো যে আছে আমরা তো জানি। এখানে ফার্স্ট লাইন আমরা কি দিব, এনএসএইড দিব, বাট এখানে কি এনএসএইড আছে? এখানে হচ্ছে টুইস্টেডটা এটা যে এখানে এনএসএইড নেই। তখন আপনার কাছে কি মনে হবে যে প্যারাসিটামল দিতে পারি হয়তো, প্রেডনিসোলন দিব কিনা, ইনফ্ল্যামেটরি কন্ডিশন এন্ড অল দ্যাট, এগুলো কিছুই হবে না। এখানে দেখেন একটা কথা যে লো ডোজ অ্যাসপিরিন আছে, কোডাইড্রামল আছে, প্যারাসিটামল, ফিজিওথেরাপি এবং প্রেডনিসোলন। তো দেখেন তার কিন্তু খুব বেশি কষ্ট পাচ্ছে সে, বা খুব বেশি পেইনে আছে বোঝা যাচ্ছে। সবার ফার্স্টে আমরা কি জানি, ফার্স্ট লাইন কি জানি আমরা, যে সুইমিং এক্সারসাইজ করাবো, এবং পরের কথাটা কিন্তু ফিজিওথেরাপি লেখা ছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ফিজিওথেরাপি। আপনাদেরকে পাস টেস্টের কোয়েশ্চেন গুলার এক্সপোজার এই জন্যই করানো যে আপনার পাস মেডিসিন সবাই সলভ করে, পাস মেডিসিনে দেখা যায় আপনাদের 80-90% মতো মার্কস থাকে। কিন্তু আমার পারপাস হচ্ছে আজকে একটু টুইস্টেড টাইপের কোয়েশ্চেন গুলা কিরকম আসে সেটা সম্পর্কে আপনাকে পরিচিত করে দেওয়া। তো এখানে ফিজিওথেরাপি উইল বি দ্য অ্যান্সার। অনেকে চিন্তা করতে পারে যে হচ্ছে প্যারাসিটামল হবে কিনা বা প্রেডনিসোলন হবে কিনা, কিন্তু তা হবে না। হ্যাঁ, আর এক্সারসাইজ কি করবে, এক্সারসাইজও কিন্তু হেল্প করে। হ্যাঁ, যে হচ্ছে আপনার স্পাইনাল মোবিলিটি রক্ষার জন্য, পশ্চার রক্ষার জন্য, বা চেস্টের এক্সপান্সিবিলিটি রক্ষার জন্য। ওকে। নাও হচ্ছে আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। এটা হচ্ছে 23-year-old man presents with pain in both buttocks and redness and mild pain in his right eye. Given the most likely clinical diagnosis, which of the following clinical signs would be the earliest evidence of this condition? Fixed flexion deformity of the hip, paraspinal muscle wasting, reduction in chest expansion, retention of lumbar lordosis during spinal flexion, visual field defect.
তো এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু একটু কনফিউজিং একটা কোয়েশ্চেন, বা এটা কিন্তু থিওরিতে আমরা ওইভাবে পড়ি নাই। তো এই জন্যই আপনাদেরকে আজকে এই কোয়েশ্চেন গুলো দেখানো, যাতে আপনারা একটু আইডিয়া পেতে পারেন যে একটু টুইস্টেড টাইপের কোয়েশ্চেন হলে কিরকম হতে পারে। তো এটার অ্যান্সার হচ্ছে রিটেনশন অফ লাম্বার লর্ডোসিস ডিউরিং স্পাইনাল ফ্লেকশন। এখন আমাদেরকে জানতে হবে যে হচ্ছে ক্লিনিক্যাল সাইন, যেটা হচ্ছে আর্লিয়েস্ট এভিডেন্স কোনটা। তো এখানে সবার ফার্স্টে কি হয়, লাম্বার লর্ডোসিস রেস্ট্রিক্টেড হয়। তো এটাই হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস এর বৈশিষ্ট্য। সবার ফার্স্টে এটা হবে, তারপর হচ্ছে বাকিগুলা লাইক হচ্ছে স্পাইন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা এগুলো হচ্ছে ইনভলভমেন্ট হবে। আমি এর ভিতরে ডিটেলস পড়ছি না, আমার জাস্ট হচ্ছে এক্সপ্লেনেশনটা জাস্ট দেওয়ার জন্য। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপেরই একটা কোয়েশ্চেন হচ্ছে মে ডায়েটে এসেছিল। তো মে ডায়েটে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো তখন তারা রিকল এবং আমি নিজেও হচ্ছে টেলিগ্রাম, ডিফারেন্ট ডিফারেন্ট টেলিগ্রাম গ্রুপে কিন্তু রিকল গুলা হচ্ছে পাবলিশ করে ওরা। রিকল দিয়ে দেয়, লাইক হচ্ছে 200টা কোয়েশ্চেন বা হচ্ছে 199 বা 198টা কোয়েশ্চেন থাকে। তো ওই ডায়েটের ওই কোয়েশ্চেন গুলো এসেছিল, এটা বোঝা যায় আর কি। তো ইম্পর্টেন্ট টপিক বোঝার জন্য আপনার রিকল গুলো দেখতে হবে। তো রিকল এরকম একটা কোয়েশ্চেন আসছিল যে 22-year-old man comes to the rheumatology clinic. He has a diagnosis of ankylosing spondylitis for which he has received regular ibuprofen. এবং because of poor response to therapy, a course of diclofenac. On review, he tells you there has been no significant improvement in his symptoms, and he has prolonged morning stiffness affecting his lower back and severe limitation of movement. বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে ডাইক্লোফেনাক দিয়েছে, আইবুপ্রোফেন দিয়েছে, কোনো রেসপন্ড করছে না। এখন আপনার নেক্সট থেরাপি, স্টেপ অফ দ্য থেরাপি কি হবে? এন্ড অন এক্সামিনেশন দেখা যাচ্ছে লিমিটেশন অফ বোথ ল্যাটারাল এন্ড ফরওয়ার্ড লাম্বার ফ্লেকশন। এখন হিমোগ্লোবিন আমি এখানে দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন একটু কম আছে, 130 গ্রাম/লিটার আছে। ডাব্লিউবিসি কাউন্ট ভালো আছে, প্লেটেড ভালো আছে। ইএসআর অবভিয়াসলি রেস্ট থাকবে। তারপর হচ্ছে ইলেকট্রোলাইট গুলো ভালো আছে, সিরাম ক্রিয়েটিনিন ভালো আছে। তো নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে আপনার ইটারনারসেপ্ট অথবা অ্যাডালিমুভ। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার কোয়েশ্চেনটা এই জন্য দেওয়া, যাতে হচ্ছে আপনাদের এই এক্সপোজারটা হয়, বা এই টাইপের একটা কোয়েশ্চেন আসছিল পরীক্ষায় মেডাতে। ওকে, নাও হচ্ছে 16 ইয়ার। এখানে দেখা যাচ্ছে যে বয়স খুবই কম, একটা স্কুল স্টুডেন্ট। কমপ্লেন্স অফ লো ব্যাক পেন রেডিয়েটিং টু দ্য ব্যাক অফ দ্য লেগ। মানে এখানে একটা টিপিক্যাল বৈশিষ্ট্য থাকবে, আইদার হচ্ছে মার্ক স্টিফনেস থাকবে, মর্নিং স্টিফনেস থাকবে, এবং সেই সাথে লো ব্যাক পেন যেটা হচ্ছে বাট অফ দ্য লেগে রেডিয়েট করবে, এরকম টাইপের একটা ডেসক্রিপশন থাকবে। হিমোগ্লোবিন দেখতে পাচ্ছি একটু কম আছে, ডাব্লিউবিসি কাউন্ট আছে ভালো আছে, প্লেটলেট ভালো আছে। ইএসআর হচ্ছে একটু বেশি। রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভ, সেটা বলেছিলাম যে রিউমাটয়েড ফ্যাক্টর এনা উইল বি নেগেটিভ। এবং ল্যাটারাল ভিউ অফ দ্য এক্সট্রা স্পাইন, যেটা আপনাদেরকে একটু আগের স্লাইডে দেখিয়েছি, অ্যান্টেরিয়র স্কোয়ারিং অফ দ্য ভার্টিব্রা থাকবে। হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস? এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। আপনারা এটা ধারণা করবেন যে হচ্ছে 50% কোয়েশ্চেন উইল বি ডুয়েবল, ঠিক আছে? 50% কোয়েশ্চেন গুলা মানে মোটামুটি মেইন পরীক্ষায় 50% কোয়েশ্চেন আপনি ইজিলি একটা ওয়ান গোতেই পারবেন। তো তখন দেখা যাবে যে আর 10% কোয়েশ্চেন এরকম থাকবে আপনি জীবনও দেখেননি, জীবনও শুনেননি, এরকম টাইপের কোয়েশ্চেন। এগুলো হাই থটের কোয়েশ্চেন, যে এগুলোর জন্য দেখা যাবে যে 5-এর থেকে বেশি মার্কস থাকে। যে এই কোয়েশ্চেন গুলো দেখা যাচ্ছে সব এক্সামিনাররা অ্যান্সার করতে পারে না। তো তখন দেখা যায় যে এগুলো পার কোয়েশ্চেনে দেখা যাবে যে 7-8 করে মার্কস থাকে। তো এগুলো আপনি পারলে দেখা যাবে আপনার স্কোরটা খুব ভালো হচ্ছে, এই আর কি। আর বাকি যে 40% আছে, এগুলো নিয়ে আপনার অনেক চিন্তা করতে হবে। কারণ এটাই তো এক্সাম, রাইট? যে হচ্ছে আপনি কনসালটেন্ট হওয়ার একটা পরীক্ষা দিচ্ছেন, তো দ্যাট উডন্ট বি দা ইজিয়েস্ট এক্সাম, রাইট? বাট আপনি যদি খুব ভালো মতো পড়ে যান এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যান, ইনশাল্লাহ আপনি খুব ভালো মার্কসের সাথেই পাস করবেন। ওকে, an 18-year-old man presents to the rheumatology clinic with worsening of the lower back pain, which is also affecting the posterior pelvis. He says this is the worst in the morning, respond poorly to the regular paracetamol, ibuprofen, and only really gets slightly better after he starts to move about. It has been present for the past 4 months. He has no past history of note apart from mild asthma, which is managed with salbutamol inhaler. On examination, blood pressure ভালো আছে, pulse ভালো আছে এবং regular আছে. Bilateral pain over sacroiliac joint with forward and lateral lumbar flexion limited by pain. Which of the following is required to confirm the diagnosis? আচ্ছা, এখন এখানে কি দিবেন? এখানে অবশ্যই ইয়ার কথা মানে এখানে এক্সক্লুড করে দিয়েছে, এমআরআই টা দেয়া নাই। যাই হোক, HLA-B27 পজিটিভ সেটা কিন্তু হবে না। অ্যাজ আই সেড আর্লিয়ার যে 10% নর্মাল পপুলেশনের কিন্তু HLA-B27 পজিটিভ থাকে। তো এটা করে আপনি খুব বেশি একটা ডায়াগনোসিসে খুব বেশি একটা হেল্প হবে না আপনার। রিউমাটয়েড ফ্যাক্টর নেগেটিভিটি এটা আমাদের ডায়াগনোসিস করতে অ্যাসোসিয়েট করবে, বাট এটা কোনো শিওরেস্ট কোন ইনভেস্টিগেশন না। স্যাক্রোলাইটিস অন দ্য এক্স-রে, পেরিফেরাল জয়েন্ট, স্মল জয়েন্ট আর্থ্রোপ্যাথি এবং এভিডেন্স অফ অ্যাওর্টিক ভালভ ডিজিজ, এগুলো সব অ্যাসোসিয়েটেড আপনার এই ডিজিজটা ডায়াগনোসিস করতে হেল্প করবে, কিন্তু শিওরেস্ট সাইন মানে শিওরেস্ট ইনভেস্টিগেশন বলতে গেলে স্যাক্রোলাইটিস অন দ্য এক্স-রে হবে। ওকে,
না হচ্ছে একটা পরের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি 25-year-old man presents with হচ্ছে 10-day history of low back pain, stiffness এবং works in the morning আবার যেই সেই এবং হচ্ছে relieved by exercise. Which one of the following investigative finding would be the earliest on the X-ray of lower spine? আচ্ছা, এখানে earliest এর কথাটা বলেছে। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের টেক্সট বুকে কিন্তু ওইভাবে ছিল না। তো এটা ব্লারিং অফ দ্য আপার অ্যান্ড লোয়ার vertebral rims at the sacroiliac joint, calcification of the intervertebral ligament, fusion of the spinal facet joint, presence of syndesmophyte, নাকি sclerosis of the sacroiliac joint। তো এটা যদি আপনি আগে না পড়ে যান তাহলে আন্দাজে ঢিল মারলে কিন্তু হওয়ার চান্সেস খুবই কম। হতে পারে আপনার গ্রেজিং পাওয়ার অনেক ভালো, পরীক্ষা হলে লাগতেও পারে, সব যে কারেক্ট হবে তা নট নেসেসারি। তো এখন হচ্ছে এটা যদি আপনি আগে থেকে পড়ে যান তো তাহলে পরীক্ষার হলে যদি এরকম টাইপের একটা কোয়েশ্চেন আসে আপনি তখন এটা ইজিলি অ্যান্সার করতে পারবেন। তো এটা কি হবে? এটা হচ্ছে ব্লারিং অফ দ্য আপার এন্ড লোয়ার ভার্টিব্রাল রিমস এট হচ্ছে স্যাক্রাইলিয়াক জয়েন্ট। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সেটা হচ্ছে 24-year-old man complaining of low back pain over হচ্ছে 12 months। হ্যাঁ, তো এখানে হচ্ছে মোস্ট which of the feature হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। তো এখানে যে এতগুলা ফিচার যে দেওয়া আছে তার মধ্যে হচ্ছে একটু পড়ি। ব্যাক স্টিফনেস ওয়ার্সেনিং as the day wears on, bilateral erosion of the sacroiliac joint, তারপর হচ্ছে লিমিটেড লাম্বার স্পাইন মোশন অন ফিজিক্যাল এক্সামিনেশন, প্রেজেন্স অফ HLB-27, antigen on tissue typing and tenderness bilaterally in the lower lumbar area। এখানে দেখেন যে হচ্ছে মোস্ট স্পেসিফিক কোনটা, বাইলেটারাল ইরোশন। স্যাক্রোইলিয়াক জয়েন্টের জিনিসগুলো মোস্ট হচ্ছে শিওরের সাইন হচ্ছে বা মোস্ট হচ্ছে স্পেসিফিক সাইন হচ্ছে, এগুলো একটু মাথার মধ্যে রাখতে হবে আপনাদের। ওকে, এখন দেখেন আবার হচ্ছে এই ডায়াগনোসিসই চেয়েছে যে পেইন এবং স্টিফনেস ডেভেলপ করেছে কম বয়সে একটা পেশেন্ট, ওভার হচ্ছে 6 মান্থ। তার হচ্ছে যে সে যখন পেইন টেন্ডস টু গেট বেটার যখন সে স্কোয়াশ খেলে, মানে এক্সারসাইজে তার পেইনটা কমে যাচ্ছে, HLB-27 পজিটিভ। আর হচ্ছে এরকম থাকতে পারে যে CRP ESR নর্মাল থাকতে পারে, বাট দ্যাট ডাজন্ট এক্সক্লুড দ্য ডিজিজ। হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম আ মাইল্ড হচ্ছে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস? এখানে এটা খুব ভালো মতো বোঝা আছে, ইট ইজ নান আদার দেন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। ওকে, নাও হচ্ছে আরেকটা কোয়েশন আছে এরকম। 25-year-old মেকানিক কমপ্লেন্স অফ স্টিফনেস এবং লো ব্যাক পেইন, ওয়ার্স ইন দ্য মর্নিং। এখানে ওয়ার্সেনিং অফ দ্য মর্নিং বলে দিয়েছি এবং HLB-27 পজিটিভ এবং প্রভিশনাল ডায়াগনোসিস মেক করে ফেলেছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এর। তো এখন হোয়াট উড বি দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং অন দ্য এক্স-রে অফ লোয়ার স্পাইন? তো এখানে দেখেন, এখানে হচ্ছে ন্যারোইং অফ দ্য ডিস্ক স্পেস আছে, অস্টিওফাইট ফর্মেশন যেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এর ফিচারই না, অস্টিওপোরোসিস অফ ট্রাবিকুলার বোন সেটাও ফিচার না, স্পন্ডাইলোলিস্থেসিস এটাও না, সাবকন্ড্রাল বোনি স্ক্লেরোসিস এট দ্য iliac site of the sacroiliac joint, that will be the answer. Okay, এরপর হচ্ছে এই কোয়েশ্চেনটা একটু দেখার মতো একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে 22-year-old ম্যান, যেটা হচ্ছে 3 মাসের পেইন নিয়ে আসছে এবং সোয়েলিং অফ হচ্ছে রাইট সেকেন্ড টো এবং পেইন অন হিজ হিলস when he walks, মানে তার কি অ্যাটলিস্ট টেন্ডিনিটিস আছে এটা বোঝাচ্ছে আর কি। এবং হি হ্যাজ ট্রিটেড ফর রেড আইজ, অ্যান্টেরিয়র ইউভিআইটিস ও আছে তার 6 months earlier. Which investigation would most likely to lead a diagnosis of his symptom? HLA testing, joint aspirate and microscopy for uric acid crystal, MRI of the sacroiliac joint, X-ray of the foot, নাকি X-ray of the sacroiliac joint? এখানে দেখেন মোস্ট লাইকলি টু লিড আ ডায়াগনোসিস, এখানে হচ্ছে এক্সট্রা অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট না হলে এমআরআই কেন হলো স্যাক্রোইলিয়াক অফ জয়েন্ট? এটা একটু দেখি, কারণ আর্লিয়েস্ট যে চেঞ্জ গুলো আছে যেটা আমরা আগেই বলেছি যে সে মাত্র 3 মাসের মানে সে খুব আর্লিয়েস্ট স্টেজে আছে এবং সে মাত্র 3 মাসের হচ্ছে পেইন নিয়ে আমাদের কাছে আসছে। ঠিক আছে, তো এখন আর্লিয়েস্ট জিনিসটা মানে বোন ম্যারো এডেমা যেটা হয়তো বা স্যাক্রোইলিয়াক জয়েন্টের যেটা বললাম যে ফিউশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট করতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক বছর ধরে যখন স্যাক্রোইলিয়াক জয়েন্টটার মধ্যে ইনফ্লামেশন হবে, বনি ইরোশন স্ক্লেরোসিস হয়ে সবার লাস্টে হচ্ছে স্টেজ 4-এ গিয়ে স্যাক্রোইলাইটিস এর 4-এ গিয়ে হচ্ছে ফিউশন করে। তো এটা এক্সরেতে অনেক পরে চেঞ্জেসটা ধরা পড়ে। তো আপনি আর্লিয়েস্ট স্টেজ যদি ডায়াগনোসিস করতে চান তাহলে সেক্ষেত্রে বোন ম্যারো এডেমা পাবেন, যেটা শুধুমাত্র এমআরআই ভিজিবল হবে। তাই হচ্ছে এমআরআই ইজ দ্য অ্যান্সার হিয়ার। ওকে, আচ্ছা, এরপর 22-year কলেজ স্টুডেন্ট, এখানেও সেম কথা বলেছে, লো ব্যাক পেইন এবং স্টিফনেস আছে তার এবং হচ্ছে এক্সরেতে শো করেছে অবলিটারেশন অফ দ্য স্যাক্রোইলিয়াক জয়েন্ট, সিআরপি হচ্ছে একটু বেশি আছে এবং হচ্ছে ফুল ব্লাড কাউন্ট, ইউরিন আরই এবং লিভার ফাংশন টেস্ট আদারওয়াইজ হচ্ছে আনরিমার্কেবল। ক্লিনিক্যাল ডায়াগনোসিসের চিন্তা করে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট আমরা করাবো আর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা করাবো। তো এখানে দেখেন, এখানে সবকিছু প্রেডনিজোলন, মেথোট্রেক্সেট, বেড রেস্ট দিলে তো আরো হচ্ছে ইনফ্লামেশন বাড়বে বা এটা তো ভালো হবেই না। স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ নাকি স্পাইনাল অস্টিওটমি? সবার ফার্স্টে আমরা কি জানি যে স্পাইনাল এক্সটেনশন এবং এক্সারসাইজ করাবেন, তারপর হচ্ছে আপনি ফিজিওথেরাপি দিবেন, তারপর হচ্ছে আপনি ওরাল অ্যানেস্থেসিয়া শুরু করবেন। ওকে,
আচ্ছা, এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট। যে আইজি ডিপোজিশনের একটা কোয়েশ্চন বলেছিলাম, এরকম টাইপের কোয়েশ্চনও কিন্তু পরীক্ষা হলে দিতে পারে। এটা কি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস এর একটা পেশেন্ট আসছে, ব্লাড হচ্ছে 2+ এবং প্রোটিন হচ্ছে 1+ ইন দ্য ইউরিন, এবং আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে নর্মাল সাইজ কিডনি। রেনাল বায়োপসি রিভিল হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার। তো এটা আপনার একটু মুখস্থ পড়া, ঠিক আছে? এটা আপনি আগে থেকে আন্দাজে দাগিয়ে ফেলতে পারলে হবে না, হ্যাঁ। তো এটা অ্যাপেল গ্রিন রিফ্রিঞ্জেস ইন পোলারাইজ লাইট মাইক্রোস্কোপি, এটা আপনি কোথায় পাবেন? এটা আপনি অ্যামাইলোইডোসিসে পাবেন, নট সাজেস্টিভ অফ অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। আইজি ডিপোজিশন, এটা কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস এ লেখা আছে, হ্যাঁ। তারপর মেমব্রেনাস প্রলিফেরেটিভ গ্লোমেরুলাইটিসটা কোথায় পজিটিভ হয়? অটোইমিউন ডিজিজ গুলোতে পজিটিভ হয়, রাইট? এবং হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলাইটিসটা কোথায়? লিম্ফোমা বা হচ্ছে কোনো ম্যালিগনেন্সিতে উইল বি পজিটিভ, আর নেফ্রোলিথিস তো হবেই। তো এই কোয়েশ্চেনটা দেখেন যে এই কোয়েশ্চেনটা কিন্তু একটু অ্যাটিপিক্যাল একটা কোয়েশ্চেন, যে আইজি ডিপোজিশন এটা আপনি জানতে হবে যে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসে এটা হচ্ছে আইজি ডিপোজিশনটাই হবে রেনাল বায়োপসিতে। ওকে, নাম হচ্ছে 22-year-old স্টুডেন্ট যে ডায়াগনোসড হয়েছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, ইনক্রিজিং ব্যাক পেইন এবং আর্লি মর্নিং হচ্ছে স্টিফনেস নিয়ে। হ্যাঁ, তো এখানে হচ্ছে সবকিছু নর্মাল। এখন হোয়াট উইল ইউ অ্যাডভাইস অ্যাজ আ ফার্স্ট লাইন থেরাপি? তো এখানে অবশ্যই এখানে বাকি তো কিছু বাকি ট্রিটমেন্ট গুলো থেকে অ্যান্টি টিএনএফ আপনি সেকেন্ড লাইন শুরু করবেন। আগে তো আপনি ওরাল এনএসএইড দিয়ে দেখবেন, তারপর হচ্ছে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন। ওকে, আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, সেম কোয়েশ্চেনই, লোয়ার ব্যাক পেইন এবং হচ্ছে ফর 6 মান্থে সে প্রেজেন্ট করছে, এবং হচ্ছে লাম্বার রিজিয়নে আছে এবং বাটকে তার রেডিয়েট করছে, এবং হচ্ছে সে একটা ওয়্যার হাউসে কাজ করে, এটা দেখা যাচ্ছে। এবং হচ্ছে এটা ওয়েটস হিমসেলফ an hour or 2 hour earlier in the morning than he used in order to loosen up, মানে একটা স্টিফনেস আছে, so he can get to work on time। এবং হচ্ছে আহ his past medical history reveals a malignant skin melanoma that was surgically removed 2 years earlier। এবং হচ্ছে হিমোগ্লোবিন একটু কম আছে, স্বাভাবিক, একটা ক্রনিক ডিজিজ, এখানে হিমোগ্লোবিনটা একটু কম থাকাটাই তো স্বাভাবিক। এবং ডাব্লিউবিসি কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট ভালো আছে, ইএসআর একটু বেশি আছে, এবং সিআরপি হচ্ছে 5। তো হোয়াট ইজ দ্য প্রবাবল ডায়াগনোসিস ইন দিস কেস? ম্যালিগন্যান্ট মেলানোমাটা একটা হচ্ছে একটু মিসলিড করার জন্য দিয়েছে, বাট বাকি সব ফিচার কিন্তু সাজেস্টিভ অফ অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। ওকে, তো এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, আপনাদেরকে হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনাদের এটা মনে হয় পাস মেডিসিনে নেই, তাই হচ্ছে আমার স্লাইডে হচ্ছে আনা, এটা পাস টেস্টে আছে। এটা আপনি ছোট করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি পার্সোনাল নোট খাতা থাকে নোট খাতায় লিখে রাখতে পারেন যে মেকানিক্যাল ব্যাক পেইন এবং ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, মেকানিক্যাল ব্যাক পেইনটা কেমন হবে? অ্যাকিউট হবে। আর ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনটা কিরকম হবে? ইনসাইডিয়াস হবে, খুব স্লো অনসেট হবে তার। হ্যাঁ, এখন মর্নিং স্টিফনেসটা কেমন থাকবে? মর্নিং স্টিফনেসটা ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনে থাকবে। এই যে আমরা এতগুলা যে এসবিএ দেখলাম, সবগুলাতে কি দেখেছি? যে মর্নিং স্টিফনেস মোর দেন হচ্ছে 30 মিনিটস, এটা খুব কমন ছিল। মেকানিক্যাল ব্যাক পেইন এটা থাকবে না। এবং এক্সারসাইজ করলে কি হবে? এক্সারসাইজ করলে অবশ্যই ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনটা ভালো হবে, আর মেকানিক্যাল ব্যাক পেইনটা ওয়ার্সন হবে। রেস্ট নিলে মেকানিক্যাল ব্যাক পেইনটা ঠিক থাকবে। রেডিয়েশনটা কি হবে? রেডিয়েশনটা L5 বা S1 ডার্মাটোম অনুসারেই যাবে। ইনফ্ল্যামেটরিটা কিন্তু ডিফিউজ হচ্ছে আপনার রেডিয়েশন হবে। আর নিউরোলজিক্যাল সাইন হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইনে আপনি দেখো পেরিফেরাল নিউরোপ্যাথি বা সেন্সেশন ডিমিনিশ থাকতে পারে, বাট যেটা ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনে আপনার থাকবে না। তো আশা করি আমার সেশনটা অনেক বেশি হেল্পফুল ছিল আপনাদের জন্য। আমি খুব দ্রুত দিয়েছি কারণ হচ্ছে সময় স্বল্পতার জন্য। চাইলে আরো অনেক কিছু পড়ানো যায়, পাস মেডিসিনের গুলো দেখাতে পারতাম, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আসলে হয়ে ওঠেনি। তো আমি আমার স্লাইড শেয়ারিং হচ্ছে অফ করছি। আচ্ছা, আপনারা যারা আছেন তারা হচ্ছে আপনারা কে কে আছেন একটু দেখে ফেলি। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে হচ্ছে করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সেশনটি 30 মিনিটের একটি সেশন, তারপরে হয়তো বা 30 মিনিটের অধিক হয়েছে। তো এখানে হচ্ছে আমার আপনাদের মনে রাখা ভালো যে আপনারা যা সেপ্টেম্বর ডায়েট টার্গেট করে পরীক্ষা দিচ্ছেন বা ফর্ম ফিল আপ করে ফেলেছেন ইন দ্য মিন টাইম, অথবা জানুয়ারি ডায়েটে টার্গেট করছেন, তাদের ক্ষেত্রে অনেকের কোয়েশ্চেন থাকে যে হামাদ কি পড়তেই হবে কিনা। সেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, যে আপনি একটা যে কোনো একটা টেক্সট বুক ফলো করবেন, তারপর হচ্ছে আপনি পাস মেডিসিন পড়েন, পাস টেস্ট পড়েন। একবার পড়লে আসলে আমাদের মনে থাকে না। হ্যাঁ, আর এবং হচ্ছে আমরা দেখা যায় যে এমআরসিপি যেটা পরীক্ষা দেই, তারা ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে হয়তো বা আমরা কোনো এফসিপিএস পার্ট 1 ট্রেনিং ট্রেনিং থাকি, অথবা দেখা যায় যে আমরা কোনো হসপিটাল ডিউটিতে থাকি, 48 আওয়ার্স আমাদের পার উইক করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আহ প্রিপারেশন নেওয়াটা একটু ট্রাবলসাম হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বলবো যে একটু টাইমটা একটু বেশি রাখেন, যেহেতু আমার জানুয়ারি ডাইটে ফর্ম ফিল আপ করতে মনে হয় 1,10,000 লেগেছে। এবার হয়তো পাউন্ডার রেট বেশি, যেহেতু আরো বেশি লেগে থাকতে পারে। তো আপনি এত এক্সপেন্সিভ একটা পরীক্ষা দিচ্ছেন, তো অবশ্যই আপনি রিস্ক এখানে নেবেন না।
আপনি একটা ভালো এবং ফ্রুটফুল একটা প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে আপনি পরীক্ষা বসবেন। তো এই জেনেসিস আউটলিয়ার যে আজকে একটা সেশন অ্যারেঞ্জ করেছে, এবং আমি দেখেছি যে প্রিভিয়াসলি ওরা যে সেশন গুলো অ্যারেঞ্জ করছে এগুলো কিন্তু বেশ হেল্পফুল। এবং আমি নিজে হচ্ছে জেনেসিস আউটলিয়ার একজন স্টুডেন্ট ছিলাম, এবং হচ্ছে আমি মক গুলা দিয়েছি। মক গুলা দেখা যাচ্ছে যে অনেক হেল্পফুল থাকে, এবং হচ্ছে ওনারা দেখা যায় যে কোনো ডায়েটের 3.5 মাস আগে থেকেই হচ্ছে এক্সাম ব্যাচটা শুরু করে। তো শুরু করলে দেখা যায় গিয়ে কি আপনি পার উইকে একটা সিস্টেম করে রিভিশন করতে পারছেন, এবং একটা সিস্টেমে কিন্তু আপনি 1 সপ্তাহ সময় পেলে কিন্তু আপনি ইজিলি পাস পেডিসি বা পাস টেস্ট রিভাইজ করে পরীক্ষাটা দিচ্ছেন, এবং আপনার কিন্তু ওইটা পড়া হয়ে যাচ্ছে দেন এন্ড দেয়ার। তারপর আপনি যখন একদম হচ্ছে ফুল সিলেবাস কমপ্লিট করবেন তখন দেখা যাচ্ছে যে ওনারা মক নিচ্ছে। তো মক নিয়ে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। তো দেখা যায় যে আমাদের যে মেইন ডেতে যে পরীক্ষাটা হয় ওটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 তে ভাগ করা থাকে। ওইভাবে মার্ক ডিস্ট্রিবিউশন থাকে না যে এই রেসপিরেটরি নিউরো এগুলো পেপার 1 এ আসবে পেপার 2 তে আসবে না, ব্যাপারটা কিন্তু সেরকম না। হ্যাঁ, তো এখন হচ্ছে আপনারা যেদিন পরীক্ষা থাকবে সেদিন দেখা যাবে যে পেপার 1 হচ্ছে 3 ঘন্টা হবে, পেপার 2 হচ্ছে 3 ঘন্টা হবে, মাঝখানে দেখা যাবে যে 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্রেক দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে খুবই নার্ভ ব্রেকিং একটা এক্সাম, এবং হচ্ছে 3 ঘন্টা অনেক টাইম। আমরা মনে করি যে 3 ঘন্টায় হয়তো বা শেষ করা যাবে না, কোয়েশ্চেন পড়ে হয়তো বা শেষ করা যাবে না, এরকম কিছু না। মানে হচ্ছে যথেষ্ট টাইম থাকে, আপনি যথেষ্ট টাইম পাবেন, এবং আপনাকে হচ্ছে পেপার এবং পেন্সিল সাপ্লাই করা হবে। তো আমি যেভাবে পরীক্ষা দিয়েছিলাম আমার স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে আমি পেপার 1 এ দেখা গিয়েছে যে একটা 1 গোতে 75টা কারেক্ট করতে পেরেছি উইদিন মোটামুটি 1.5 ঘন্টার মতো। তারপরে হচ্ছে আমি 2টা কলাম করেছিলাম যে কনফিউজড এবং হচ্ছে ডোন্ট নো। তো ডোন্ট নো তে দেখা যাচ্ছে যে মোট 8টা থেকে 10টা কোয়েশ্চেন ছিল যেটা সম্পর্কে আমার টোটালি আইডিয়া নেই, এবং এগুলো জাস্ট আমাকে আন্দাজে দাগাতে হবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, আপনি আন্দাজে দাগালে কোনো সমস্যা নেই। আর কনফিউজ যেগুলো তখন দেখা যাচ্ছে বাকি যে সময়টা ছিল সেই সময়টার মধ্যে 2টা ডিডির মধ্যে যেগুলোতে কনফিউশন ছিল আমার, সেগুলো দেখা গেছে যে আমি আস্তে ধীরে ডিডি এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমি হচ্ছে দাগিয়েছি, এবং পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি পাশ করে বের হতে পারবো। তো এটাই হচ্ছে কথা যে আপনি যদি একটু কনসেপ্ট ক্লিয়ার করে পড়েন, প্লাস হচ্ছে একটু ব্রড বেস একটা নলেজ নিয়ে যাও, ইনশাল্লাহ আপনি খুব ভালো মার্কসের সাথেই পাশ করে যাবেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে হচ্ছে আস্ক করতে পারেন, বা আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে যে নেক্সট কোন টপিকের উপর এরকম ক্লাস নেওয়া যায় আমাদেরকে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ডক্টর ওয়াফা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমার সেশনটি মনোযোগ দিয়ে শোনার জন্য। স্টে উইথ জেনেসিস। আসসালামু আলাইকুম।